ম্যাম জি শুনতে ম্যাম, পাচ্ছেন? শোনা কথা বলে ফেলছিলাম। না ম্যাম। দেখো আমরা যেটা বলেছিলাম যে ডাটা যে কালেকশন করতে হয়, আমাদের যদি ডেফিনিশন পড়ি কালেক্ট দ্য ইনফরমেশন সোর্সেস, একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে যে ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করব এবং যে ইনফরমেশনটা তাকে বলা হবে প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা কালেক্ট করা যায় সার্ভের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে এবং কোশ্চেনিয়ারের মাধ্যমে। সেকেন্ডারি ডাটা তোমাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন না কি শেয়ার ম্যাম। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। ম্যাম স্ক্রিন শেয়ার হয়েছে বাট স্ক্রিন আটকায় আছে, মানে ফ্রিজ হয়ে আছে। আপনি কি স্ক্রিনে যদি কিছু করতেছেন তাহলে দেখতে পাচ্ছি না। কই এখন তো আমি এখানে এখন কোথায় আছে ডাটা সোর্স লেখা? না, এখন জাস্ট শুধু ওই যে সিএসসি সেকেন্ড সেমিস্টার একটা ফোল্ডার ওপেন করা, আর কিছুই নাই। তাই আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে আরেকবার দেন, তাইলে চলে আসবে ইনশাআল্লাহ। দেন। এখন আসছে? জি মিস, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা দেখো এখানে প্রাইমারি ডাটা একটা ছিল, একটা সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা যদি আমি কালেক্ট করি সেটা সার্ভের মাধ্যমে কালেক্ট করা যায়, ইন্টারভিউর মাধ্যমে এবং কোশ্চেনিয়ারের মাধ্যমে। আর সেকেন্ডারি ডাটা বলছে যে ডাটাটা হচ্ছে কোথাও কালেক্ট করা আছে, যে ইনফরমেশনটা নিয়ে আমি সেকেন্ড টাইম কাজ করব সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডাটা। সাধারণত যখন আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি অথবা কোড নিয়ে কাজ করি, তখন যদি আমরা সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করতে পারি, প্রাইমারি ডাটা নিয়ে কাজ করতে পারি। যেমন যদি মনে করো যে মিনা বাজারের একটা সফটওয়্যার, নতুন একটা সফটওয়্যার তৈরি করব, সেটা তৈরি করার জন্য আমি যদি ডেটা চাই, ইনফরমেশন চাই, মিনা বাজার যদি তাদের যে সফটওয়্যার আছে সেটা থেকে যদি মডিফাই করে দিতে হলে সেটা হবে সেকেন্ডারি ডাটা। আর যদি বলে যে আমাদের নতুন করে কোনো সফটওয়্যার তৈরি করে দিতে হবে, সেটা হবে প্রাইমারি ডাটা। এখন প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য কতগুলো মেথড আছে। যেহেতু ইনস্ট্যান্ট ডাটা কালেক্ট করতে হয়, সেহেতু প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য কতগুলো মেথড আছে। আমি গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম তোমাদের। ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন, থ্রু লোকাল করসপন্ডস, শিডিউল, সেন্ড থ্রু দ্য ইনভেন্টরস, বাই মেইল, বাই কোশ্চেনিয়ার। এখানে সবগুলো ইনফরমেশন আমি তোমাদের থিওরিগুলো বলেছিলাম। তার মধ্যে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোশ্চেনিয়ারের মাধ্যমে, এবং গত ক্লাসে আমি একটা কোশ্চেনিয়ারও তোমাদেরকে দেখিয়েছিলাম। কোশ্চেনিয়ারের মাধ্যমে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, অথবা ডিরেক্ট ইনফরমেশনের মাধ্যমে। এখন এবং সবগুলা মেথডেরই আমি মেরিটস এবং ডিমেরিটস দুইটাই সবগুলাই গত ক্লাসে দেখানো হয়েছিল। এখন যদি আমি প্রাইমারি ডাটা কালেক্ট করি, প্রাইমারি ডাটা কালেক্ট করার জন্য বিভিন্নভাবে আমি ডাটা কালেক্ট করতে পারি। কালেক্ট করার পর আমি সেই ইনফরমেশনগুলোকে যখন আমি স্টোর করে রাখবো, তখন সেটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। এখন তাহলে আমরা কিভাবে সেকেন্ডারি ডাটাটা কালেক্ট করতে পারি সেটা আমি আজকে ক্লাসে দেখাবো। দেখো এখন প্রাইমারি ডাটার ইউজটা কোথায় হচ্ছে, যখন অরিজিনাল কোনো স্টাডি করতে হয় তখন প্রাইমারি ডাটা দরকার হয়। তারপরে ডিরেক্ট কোনো ইনভেস্টিগেশনের জন্য প্রাইমারি ডাটা, আমি একটু আগে যেটা বললাম যে আমাদের যদি নতুন কোনো সফটওয়্যার তৈরি করতে হয়, সেই সফটওয়্যারে কি কি দরকার, আমরা ওই একটা নতুন কোম্পানি হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস এর উপর ডিপেন্ড করে আমি একটা নতুন সফটওয়্যার তৈরি করব, তখন আমাদের প্রাইমারি ডাটা দরকার। তখন সেকেন্ডারি ডাটা যদি কোনো কিছু থাকে সেটা না, আমি তার হেল্প নিতে পারি, বাট নতুন করে আমার তৈরি করতে হবে, সেক্ষেত্রে প্রাইমারি ডাটা দরকার। তারপরে রিসেন্ট কোনো ইনফরমেশন যদি আমাদের দরকার পড়ে, সেক্ষেত্রে প্রাইমারি ডাটা দরকার। আর্জেন্ট কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমার প্রয়োজন। আর সেকেন্ডারি ডাটা কিভাবে কালেক্ট করা হয়, দেখো কোথা থেকে পাওয়া যায়। সেকেন্ডারি ডাটা হচ্ছে যে ইনফরমেশনটা কোথাও স্টোর করা আছে, সেকেন্ড টাইম আমি ইউজ করব, সেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা পাওয়া যায় কোথা থেকে? জার্নাল থেকে, রিপোর্ট থেকে, ইনস্টিটিউশনাল পাবলিকেশন, পাবলিক লাইব্রেরি ইনফরমেশন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো এজেন্সি, যেমন মনে করি ইউনো, এফও, হু, এগুলো থেকেও আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া যেটা আমরা বলি সেটা। আর স্ট্যাটিস্টিক্যাল বুক, এটাকে আমরা সাধারণত বলা যায় হচ্ছে কোন বলা যায় বিবিএস এটাকে বলা যায়, এটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। আবার সেকেন্ডারি ডাটা আবার দুই ধরনের থাকতে পারে। এখানে ডাটা সোর্স আমার দুই জায়গায় থাকতে পারে, একটা পাবলিশড সোর্স থাকতে পারে, আর একটা হচ্ছে আনপাবলিশড সোর্স থাকতে পারে। পাবলিশ সোর্স হচ্ছে যে ইনফরমেশনটা তোমার পাবলিশ করা আছে, যেমন মনে করো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রতি বছর একটা
ইয়ার বুক বের হয়, তাদের একটা ইয়ার বুক হয়, ইয়ারলি একটা ইয়ার বুক বের হয়। সেই ইয়ারলি ইয়ার বুকটা যখন আমরা পাবো সেটাকে বলা হয় পাবলিশড। অথবা কোনো রিপোর্ট অথবা থিসিস পেপার পাবলিশড হয়ে যায় যখন, তখন তাকে বলা হয় পাবলিশড তোমার সোর্স বলা হয় সেকেন্ডারি ডাটার জন্য। সেই ডাটাটা তোমার বিভিন্ন ধরনের সোর্স থেকে আমরা রিসার্চ ইনস্টিটিউটে হতে পারে, তোমার ইকোনমিক্যাল স্টাডি হতে পারে, এই সবগুলো হচ্ছে তোমার পাবলিশড একটা ইনফরমেশন, যেটা ইনফরমেশন আমি যে কোনো সময় কালেক্ট করতে পারি। অফিসিয়াল থাকতে পারে, সেটা আনঅফিসিয়াল থাকতে পারে, গভর্নমেন্ট থাকতে পারে, ফরেন থাকতে পারে, সবগুলোই হচ্ছে তোমার পাবলিশড হয়েছে। রিপোর্ট পাবলিশ হয়েছে, চেম্বার অফ কমার্স থাকতে পারে, এখানে কতগুলো আমি নাম দিয়েছি সেই নামের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফ দ্য অর্গানাইজেশন, NSSO, এটা সবাই জানে এটা। তারপরে CSO, এগুলো হচ্ছে তোমার কিছু ইনফরমেশন। এখন আনপাবলিশড যেটা হচ্ছে যে আমার কিছু কিছু রিপোর্ট আছে যেটা সাধারণত সবসময় পাবলিশড হয় না, সেটা আমাদের দরকার হয়। যেমন গভর্নমেন্টের কোনো রেকর্ডেড কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে পাবলিশড হবে অথবা হওয়ার মাঝখানে আসতে, সেগুলো হচ্ছে তোমার আনপাবলিশড। যেমন মনে করো কোনো ইনস্টিটিউট একটা ইনফরমেশন, র ইনফরমেশন, সেটা যদি আমরা কালেক্ট করি, সেটা যেমন ISD-তে এখন ভর্তি পরীক্ষার সময় যখন স্টুডেন্ট ভর্তি হয় তখন আমাদের কিছু ইনফরমেশন থাকে, অ্যাডমিশন সেলে থাকে, সেগুলোর রেকর্ড হওয়ার আগে ভর্তি চলাকালীন সময় যদি কোনো ইনফরমেশন আমরা নেই, তখন তাকে বলা হয় আনপাবলিশড সোর্স বলা হয়। এবং সেটা তোমার গভর্নমেন্টের ক্ষেত্রে হতে পারে, নন গভর্নমেন্টের ক্ষেত্রেও হতে পারে, প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও হতে পারে, বিজনেস ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেও হতে পারে, এন্টারপ্রাইজও হতে পারে। এইসব ক্ষেত্রে কিন্তু পাবলিশড হওয়ার আগে যে ইনফরমেশনগুলো থাকে, রেকর্ডেড ওই ইনস্টিটিউট কিছু ইনফরমেশন যখন থাকে, রিলেটেড কোনো ইনফরমেশন থাকে, তখন তাকে বলা হয় আনপাবলিশড ইনফরমেশন। এখন যদি আমরা বলি যে আমরা সেকেন্ডারি ডাটা কোথায় কোথায় ইউজ করা হয়, এখানে ইউজ করা হচ্ছে, যেটা ইউজের কথা বলেছে সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং এর কোনো কাজে যদি আমরা ইউজ করি তখন আমরা সেকেন্ডারি ডাটা ইউজ করি। তারপরে সুইটেবল কোনো মাল্টিপারপাস ইউজের জন্য আমরা রেফারেন্স পারপাস আমরা ইউজ করি। যেমন কোনো একটা পেপার লিখলাম, সেই পেপারে কিছু ইনফরমেশন দরকার, তখন আমি হেল্পিং হ্যান্ড হিসাবে সেকেন্ডারি ডাটা ইউজ করতে পারি। অথবা ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আমি মিনা বাজারের জন্য একটা নতুন সফটওয়্যার তৈরি করতে বললো, তখন ওই নতুন সফটওয়্যারে পুরানো সফটওয়্যারে আমি হেল্প নিলাম, সেক্ষেত্রে আমার সেকেন্ডারি ডাটাটা দরকার হয়। তারপরে কোনো ডকুমেন্টারি প্রজেক্ট তৈরি করলাম আমরা যখন পাবলিকেশন লিখবো তখন দেখবো পাবলিকেশনটা ডকুমেন্টারি পাবলিকেশন হয়, মানে তোমার রিসার্চ ওরিয়েন্টেড পাবলিকেশন। যেমন কোনো ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট থেকে কম্পেয়ার করে আমি বললাম একটা, যেমন 10টা মোবাইল আছে, 10টা মোবাইলের মধ্যে কোন মোবাইলটা ভালো সেটা তোমাকে এক ডিসিশন দিতে বললো, তখন সেখানে 10টা মোবাইলের তোমার কনফিগারেশন সবগুলো আলোচনা করব, 10টা মোবাইলের ইনফরমেশন কালেক্ট করার পর একটা আমি ডিসিশন দেবো যে এই মোবাইলটা সবচেয়ে বেস্ট। তখনও তারে ডকুমেন্টারি প্রজেক্ট বলা হয়, যে এই ডকুমেন্টারি কাজের জন্য তোমার হচ্ছে সেকেন্ডারি ইনফরমেশন দরকার। তারপরে নতুন কোনো জিনিস তৈরি করার জন্য যখন তৈরি করতে বলবে তখন সেকেন্ডারি ডাটার হেল্প নিয়ে নতুন কোনো প্রজেক্ট তৈরি করা হয়। যেমন মনে করো যে কোনো জায়গায় একটা ব্রিজ তৈরি করা হবে, সেই ব্রিজটা তৈরি করার জন্য অন্য ওই রকম যদি আরেকটা ব্রিজ থাকে, সেই ব্রিজের একটা স্টাডি নেওয়া হয়, স্টাডি নিয়ে সেইখানে একটা ব্রিজ তৈরি করা হয়, এরকম যদি হয় তাহলেও হতে পারে। আরেকটা হচ্ছে যে কস্টটা মিনিমাইজ করার জন্য, একটা যদি প্রাইমারি ডাটা আমি কালেক্ট করি, সেটার জন্য আমার যে কস্টিং হবে, সেটার জন্য আমাদের সার্ভে হবে, যে টাইমটা লাগবে, সেই টাইমটাকে মিনিমাইজ করার জন্য আমরা সেকেন্ডারি ডাটাটা ইউজ করি। তার মানে আমি যদি একটা জায়গা থেকে সেকেন্ডারি কিছু ইনফরমেশন পেয়ে যাই, তখন আমার ওই আলাদা করে নতুন করে কস্ট অ্যানালাইসিস করতে হয় না, নতুন করে সার্ভে করতে হয় না, নতুন করে লোক নিয়োগ করতে হয় না। এইসব কারণেও তোমার কস্ট মিনিমাইজ করার জন্য সেকেন্ডারি ডাটাটা আমরা ইউজ করে থাকি। এখন এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি, যে এখন যদি আমরা দেখি যে প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে ডিফারেন্সটা কি, যদি আমরা ডিফারেন্সটা দেখি, মানে মেইন যে ডিফারেন্সটা, তুমি সেকেন্ডারি ডাটাটা ইজিলি পাওয়া যায়, কিন্তু প্রাইমারি ডাটাটা সময়ের উপর ডিপেন্ড করে একটা লং টাইম ইনফরমেশন পাওয়া যায়। আর হচ্ছে আরেকটা জিনিস, যদি কস্ট মিনিমাইজ করা যায় সেকেন্ডারি ডাটাতে, প্রাইমারি ডাটাতে কস্ট মিনিমাইজ করা যায় না। এখানে আমি মোটামুটি সবগুলা মিনিংটা কি, তারপরে হচ্ছে ডাটা, প্রসেস, সোর্স, কস্ট এফেক্টিভ, এগুলো সবগুলো দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে সবগুলাই এখানে একসাথে তোমাদেরকে একটা
ডিফারেন্সটা দেখাই দিছে। এখন যদি বলা হয় তোমাকে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডাটা, এক্সপ্লেইন দ্য প্রাইমারি ডাটা, তাহলে এই সবগুলো পয়েন্ট একসাথে লিখে দিলেই হয়ে যাবে। দেখো এই সবগুলো পয়েন্ট। আমরা যখন কোনো ডেফিনেশন পড়ব, আমি একটু তোমাদেরকে বলে নেই কিছু মানে বেসিক কথাবার্তা। যে আমাকে বলা হলো হোয়াট ইজ দ্য প্রাইমারি ডাটা, যখন আমি প্রাইমারি ডাটার ডেফিনেশনটা পড়ব তখন 4টা অথবা 5টা আমি সেন্টেন্স পড়ব। সেন্টেন্সের মাধ্যমে আমি প্রাইমারি ডাটাটা এক্সপ্লেন করে দিই, যে কোনো ডেফিনেশন। সেই ডেফিনেশনের ওই 4টা অথবা 5টা যে আমার সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সগুলোকে যদি আমি পাশাপাশি লিখে দিই তাহলে হয়ে যাবে ক্যারেক্টার। আর সবগুলোকে যদি একসাথে লিখি তাহলে হয়ে যাবে ডেফিনেশন। আর এই যে ক্যারেক্টারগুলো 5টা অথবা 6টা লাইন যখন পাশাপাশি আরেকটা কোনো ইনফরমেশনের সাথে পাশাপাশি লিখবো তখন হয়ে যাবে ডিফারেন্স। কি কথাটা ঠিক কিনা দেখো তো। অনার্স লেভেলে আমরা এতদিন ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছি, অলরেডি অনার্স লেভেলে ফার্স্ট সেমিস্টার আমরা শেষও করে ফেলছি। কিন্তু যখন আমরা কোনো পড়াশোনা করব, বেসিক পড়াশোনা, একজন দেখা যাবে যে অনেক পড়াশোনা করে যে নাম্বার পেয়েছে, আর একজন মোটামুটি পড়াশোনা করে ওই নাম্বারই পেয়েছে। এগুলার কারণ হচ্ছে যখন আমি অনার্সে পড়বো, অনার্স মানে আমার হচ্ছে এখন হিউজ লেভেলের জ্ঞান, আমি ইন্টারমিডিয়েট পাস করে আসছি, আমাকে যা পড়তে দিবে আমি তাই পড়ার চেষ্টা করতে পারবো, এবং যা লিখতে দিবে তা লেখার চেষ্টা করতে পারবো। তার মানে এই না যে আমি যা ইচ্ছা তাই লিখে দেব এবং যা মন চায় তাই করব। আমি যখন পড়াশোনা করব একটু মিনিংফুল পড়াশোনা করব, যে পড়াশোনা মানে আমি লিখতে পারবো। আমি হঠাৎ করে ডেফিনেশন সেই 1-2 যারা বাচ্চারা পড়ে সেটার মতো মুখস্থ করে ফেললাম তাহলে কিন্তু হবে না। আমার বুঝতে হবে যে আমি কি কি লিখতে চাচ্ছি, কেন লিখতে চাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, যে কোনো ডেফিনেশন তোমরা ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে আসছো অলরেডি, যে কোনো ডেফিনেশন আমরা পড়ি যখন, তখন সেখানে 3টা অথবা 4টা, মিনিমাম 2টা লাইন অথবা ম্যাক্সিমাম 4টা 5টা লাইনও থাকে। ওই 4টা 5টা লাইন যখন আমরা একসাথে করি তখন হয়ে যায় ডেফিনেশন। ওই 4টা 5টা লাইন যদি আমি পয়েন্ট দিয়ে লিখি তাহলে হয়ে যাবে তার ক্যারেক্টার। ওই 4টা 5টা লাইন যখন আমি আরেকটা ডেফিনেশনের সাথে পাশাপাশি লিখব তখন হয়ে যাবে ডিফারেন্স। ক্লিয়ার? দেখো আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমি এইখানে যেটা লিখছি সেটা কিন্তু না, আমি লিখছি এই পাশাপাশি যেটা। তোমরা কি শুনতে পাচ্ছ? কথা কি শোনা যায়? জি ম্যাম। যে কোনো ডেফিনেশন যখন পড়বা, যে কোনো যখনের মিনিং যখন পড়বা, অবশ্যই সেখানে তুমি দেখবা যে কি লেখা আছে এবং সেটা তুমি ওই থিমই তোমার মতো করে তুমি লিখতে পারো কিনা। লেখার পরে তুমি চিন্তা করবা, যেমন মনে করো যে প্রাইমারি ডাটা হইছে এক্সপেন্সিভ, এখানে হইছে ইকোনমিক্যাল, তাহলে এটা নিশ্চয়ই একটা সেন্টেন্সের মাধ্যমে কমপ্লিট করা যায়। এটা তুমি যদি পেতে চাও তাহলে একটা লং টাইম লাগে, আর এটা লাগে শর্ট টাইম। তার মানে এই যে দেখো এইটার ক্যারেক্টার, এগুলো হচ্ছে তার ক্যারেক্টার, এইটা হচ্ছে তার ক্যারেক্টার। আমি যখন এইগুলো সবগুলো একসাথে লিখবো তখন হয়ে যাবে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডাটা। আর যখন এইখানে সবগুলো একসাথে লিখবো তখন হয়ে যাবে হোয়াট ইজ দ্য সেকেন্ডারি ডাটা। দেন উই রাইট দ্য তোমার প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা ক্যারেক্টার যখন পাশাপাশি লিখবো তখন হয়ে যাবে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা। দেখো এই পর্যন্ত আমাদের পড়ানো হয়ে গেছে। এখন যেটা আমরা শুরু করব, আমরা যদি একটা কোশ্চেনিয়ার চিন্তা করি, নেক্সট আরেকটা আমি যেতে যাচ্ছি। এখন আমরা দেখব যে আমাদের যে ইনফরমেশনটা আমি কালেক্ট করলাম সেই ইনফরমেশনটা আসলে কি অবস্থা সেটা আমরা দেখি। আরেকটা স্লাইড আমি শেয়ার করছি একটু। তোমাদের কি নতুন স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা দেখো আমরা যখন গত ক্লাসে পড়েছিলাম তখন আমি একটা কোশ্চেনিয়ার পড়েছিলাম। সেই কোশ্চেনিয়ারে আমি কিছু ইনফরমেশন লিখেছিলাম। আমি তোমাদেরকে অ্যাডমিশন ফর্ম একটা দেখিয়েছিলাম, মনে আছে? গত ক্লাসে যারা পড়েছো। হ্যাঁ, এখন ধরো তোমার কাছে একটা অ্যাডমিশন ফর্ম আছে।
তোমার যে কোনো একটা জায়গায় তোমাদের এখানে ক্লাসে জয়েন করেছো 34 স্টুডেন্ট 34 স্টুডেন্ট জয়েন করেছো। সেই 34 স্টুডেন্টকে আমি একটা ফর্ম দিলাম তোমাদেরকে, ফর্মটা ফিল আপ করতে বললাম। সেখানে প্রথমে আছে তোমার নেম আছে, তারপরে আইডি নাম্বার আছে, তোমার ফাদার্স নেম আছে, তারপরে তোমার মোবাইল নাম্বার আছে, তোমার বাসার অ্যাড্রেস আছে, তোমার বয়স আছে, এই ধরনের কিছু ইনফরমেশন তোমার আছে। সেই ইনফরমেশনটা তোমাকে আমি ফিল আপ করতে বললাম। যখন তুমি ইনফরমেশনটা ফিল আপ করবা তখন তোমার সমস্ত ইনফরমেশন ওখানে চলে আসবে। যখন একইভাবে আরেকজন ইনফরমেশন ফিল আপ করবে তখন আরেকজনে চলে আসবে। এভাবে কয়টা ফর্ম আমরা পাবো? 33 ফর্ম পাবো, 34 একজন আবার কে যেন লিভ দিয়েছে। আমরা কয়টা পাবো? ধরো 30 আমরা ইনফরমেশন পেলাম 30 জনের। যখন সবার ইনফরমেশন আমরা পাওয়ার পর দেখা যাবে সেখানে কিছু ইনফরমেশন আছে, যেমন মনে করে একটা ইনফরমেশন হচ্ছে নেম, দিস ইজ দ্য ক্যারেক্টার। আরেকটা ইনফরমেশন আছে তোমার বয়স, সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু। তারপর একটা আইডি নাম্বার, এইভাবে আছে। যখন সমস্ত ইনফরমেশন একসাথে হবে তখন তাকে বলা হবে পপুলেশন। এগ্রিগেটেড দ্য অল আইটেম, যতগুলো আইটেম আমার থাকবে সবগুলো একসাথে হবে আমার পপুলেশন। যেমন এখানে হচ্ছে 34, 33, 34 স্টুডেন্ট আছে, সেই 34 হচ্ছে পপুলেশন, 34 জন হচ্ছে পপুলেশন। আর এখান থেকে যদি আমি একটা পার্ট নিয়ে তোমাদের সাথে কাজ করি তখন তাকে বলা হবে স্যাম্পল। ক্লিয়ার? দেখো তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কতজন স্টুডেন্ট? তোমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? হ্যাঁ 100 প্লাস। ধরো 110। যদি 110 একসাথে থাকে সমস্ত ইনফরমেশন যখন থাকবে তখন তাকে বলা হবে পপুলেশন। পপুলেশন নট দ্য পিপল। আমি যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টে যতগুলো আইটেম থাকবে সবগুলো একসাথে বলা হয় পপুলেশন। তার একটা পার্ট নিয়ে আমি যখন কাজ করব তখন হবে স্যাম্পল। যেমন তোমাদের এখানে যে কজন স্টুডেন্ট এখানে ক্লাস করছো তারা হচ্ছে স্যাম্পল। এখন পপুলেশন আবার দুই ধরনের হতে পারে। পপুলেশন হচ্ছে এগ্রিগেটেড দ্য অল আইটেম। পপুলেশন আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফাইনাইট পপুলেশন আর একটা হচ্ছে ইনফাইনাইট পপুলেশন। ফাইনাইট পপুলেশন হচ্ছে যে পপুলেশন যে আমার যে এক্সপেরিমেন্টে যে আইটেম গুলো থাকবে, ইন্ডিভিজুয়াল আইটেম গুলো থাকবে, সেগুলো যদি কাউন্টেবল হয় এবং লিমিটটা যদি আমি জানি তখন তাকে বলা হয় ফাইনাইট পপুলেশন। যেমন তোমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা আমি জানি একদম অ্যাকুরেট, খাতা কলমে লিখিত আছে, সেটাকে বলা হয় ফাইনাইট পপুলেশন। আর ইনফাইনাইট পপুলেশন হচ্ছে যেটা তোমার কাউন্টেবল না, ইনফাইনাইট নাম্বার ইউনিট হিসাবে যখন থাকবে তখন তাকে বলা হয় ইনফাইনাইট পপুলেশন। মনে করো যে যদি আমি বলি রাইস অথবা আনকাউন্টেবল যে কোনো জিনিস যদি থাকে সেটাকেও বলা হয় ইনফাইনাইট নাম্বার অফ পপুলেশন। দেখো ফাইনাইট পপুলেশন এবং ইনফাইনাইট পপুলেশন। পরে যদি আমরা যাই, দেখো এখন পরের প্লেসে যে যেমন মনে করো আরেকটা আনফাইনাইট পপুলেশনের আরেকটা কাউন্টেবল হচ্ছে যখন আমরা প্রবাবিলিটি পড়ি যে ফাইনাইট পপুলেশন ইনফাইনাইট পপুলেশন। ইনফাইনাইট পপুলেশন হচ্ছে যখন আমরা প্রবাবিলিটি পড়ি, প্রবাবিলিটিতে কিছু নন ডিটারমিনিস্টিক মডেল থাকে যেগুলা থেকে তোমার কাউন্ট করা যায় না। যেমন যদি বলা হয় যে 10 বার যদি তুমি কয়েন টস করো তাহলে কয়বার হেড পাবা, একটা কয়েনকে যদি তুমি 10 বার টস করো কয়বার হেড পাবা, এটা কিন্তু তোমার ডিফাইনেবল না। এটা হচ্ছে যদি আনকাউন্টেবল, কারণ কতবার আসবে সেটা আমি যতক্ষণ পর্যন্ত টেস্ট না করব ততক্ষণ পর্যন্ত পেতে পারবো না। এটাও হচ্ছে তোমার ইনফাইনাইট নাম্বার অফ পপুলেশন। ফাইনাইট পপুলেশন হচ্ছে যেটা লিমিটটা আমি জানি এবং লিমিটটা আমার জানা আছে, আর যেটা লিমিটটা আমার জানা নেই সেটা হচ্ছে ইনফাইনাইট, তোমার আনকাউন্টেবল নাম্বারও হতে পারে। আবার যদি আমি প্রবাবিলিটির ক্ষেত্রে যাই সেই প্রবাবিলিটির ক্ষেত্রে হতে পারে যে আমি একটা কয়েন টস করলাম 10 বার টস করলাম, 10 বার টস করলে আমি হেড কতবার পাবো সেটা তোমার একটা পসিবল একটা আইটেম বলতে পারি, কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত আমি এক্সপেরিমেন্টটা না করব ততক্ষণ পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো না। সেটাকে বলা হয় ইনফাইনাইট নাম্বার অফ পপুলেশন। আর স্যাম্পল হচ্ছে পপুলেশনের যখন একটা পার্ট নিয়ে কাজ করা হয় তখন তাকে বলা হয় স্যাম্পল পপুলেশন। এবং আমরা যত এক্সপেরিমেন্ট করব, যত আমরা
কাজ করব, স্ট্যাটিস্টিক্যাল যত কাজ করব সবগুলাই হচ্ছে স্যাম্পল নিয়ে করব, কখনো পপুলেশন নিয়ে করা হয় না, একটা পার্ট বাই পার্ট করতে হয়। আমরা যখন একটা প্রোগ্রামিং এ কোড লিখি একবারে কিন্তু পুরোটা কোড লিখে ফেলি না, সেখানে একটা পার্ট লিখে আমরা দেখি সাকসেসফুলি রান করেছে কিনা, পরের বার আরেকবার লিখি, এভাবে আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট কাজ করি, এবং পার্ট বাই পার্ট যে কাজটা সেটাকেই বলা হয় স্যাম্পল। যেমন তোমাদের ক্লাসে স্টুডেন্ট হচ্ছে 110, কিন্তু এখন ক্লাস করছে হচ্ছে 34, তার মানে 100 স্টুডেন্টটা হচ্ছে তোমার পপুলেশন, আর এখানে যারা ক্লাস করছো তারা হচ্ছে স্যাম্পল। এবং স্যাম্পলের মধ্যে যে ইনফরমেশনটা প্রোভাইড করা হয়, স্যাম্পলের সাহায্যে যে ইনফরমেশনটা প্রোভাইড করা যায় সেটা হচ্ছে তোমার পপুলেশনের উপর প্রোভাইড করে। কিভাবে করে? যেমন আমি আজকে ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে তোমাদের 34 স্টুডেন্ট আছে, আমি যে ক্লাসটা নিচ্ছি এবং ক্লাসে যা পড়াচ্ছি এই ইনফরমেশনটা বাকি 110 জন স্টুডেন্ট, বাকি যারা স্টুডেন্ট আছে সবাই মিলে যদি 110 জন হয় তারা কিন্তু অবশ্যই জেনে নেবে যে আমি কি পড়েছি আজকে এবং ক্লাসে কি কি হয়েছে কি কি হয় নাই। তার মানে প্রত্যেকটা স্যাম্পল রিপ্রেজেন্ট করে টোটাল পপুলেশনকে, স্যাম্পলই প্রোভাইড করে যে আসলে ইনফরমেশনটা কোথায় যাবে, কিভাবে যাবে এবং কে জানবে। এখন আরো সহজ একটা এক্সাম্পল হচ্ছে আমরা যখন এক বস্তা চাল কিনতে যাই, সে এক বস্তা চাল পুরোটাই হচ্ছে পপুলেশন, তার মধ্যে থেকে আমাকে যদি কোনো চাল দেখানো হয় স্যাম্পল হিসেবে, সেই স্যাম্পলটা যদি আমাকে স্যাটিসফাইড হয় তাহলে আমি ওই পুরাটা বস্তা কিনে নিই, এবং এইটাই হচ্ছে স্যাম্পলটা দেখার উপর পুরা বস্তার উপর ডিসিশন নিই যে আমি পুরা বস্তা চালটা কিনবো কি কিনবো না। তার মানে স্যাম্পল তোমাকে সবসময় রিপ্রেজেন্ট করে যে আসলে তোমার ক্যারেক্টারটা কি, সেটা রিপ্রেজেন্ট করে, এবং এটাই হচ্ছে তোমার পপুলেশন এবং স্যাম্পলের ক্যারেক্টার। আমরা যখন নেক্সটে যখন আরো কাজ করব তখন এটা বুঝতে পারবো যে আসলে কি জিনিসটা। এখন দেখো আমরা যে ইনফরমেশন গুলা কালেক্ট করলাম সেই ইনফরমেশন গুলা, ওই যে আমি বললাম যে আমি একটা ফর্ম তৈরি করেছি, সেই ফর্মের মধ্যে আছে আমার হচ্ছে নেম, একটু খাতা কলম থাকলে তোমরা একটু লিখতে পারো। যদি আমার একটা ইনফরমেশন থাকে নেম, আরেকটা ইনফরমেশন আছে আইডি, আরেকটা ইনফরমেশন হচ্ছে তোমার এইজ বয়স, এই ধরনের আছে ইনফরমেশন লিখতে হবে। আরেকটা ইনফরমেশনে আছে তোমার নাম্বার অফ ক্লাস অথবা তোমার ফ্যামিলি ইনকাম এটা লেখা আছে। আরেকটা ইনফরমেশন তোমার লেখা আছে যে তোমার টাইমিং দেওয়া আছে, রিডিং আওয়ার কতক্ষণ পড়াশোনা করো সেটা দেওয়া আছে, এই ধরনের কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন এই ইনফরমেশন যখন একসাথে সবগুলো একসাথে আমরা চিন্তা করব একটা ফর্মে, যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে একসাথে বলা যায় ভেরিয়েবল, বলা যায় কিনা কথা বলো। সবগুলোকে একসাথে ভেরিয়েবল বলা হচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা সবগুলা চিন্তা করি আলাদা আলাদা সবগুলো ভেরিয়েবল। আমি যতগুলো ইনফরমেশন এক্সাম্পল বললাম, নেম একটা ভেরিয়েবল কিনা? হ্যাঁ, জি ম্যাম বলা যাচ্ছে। এটা তো এক একজন মানে 110 জনের কথা যদি বলি 10 জনের জন্য ভ্যারি করছে, তো সেই হ্যাঁ হিসাবে তো অবশ্যই ভেরিয়েবল পরিবর্তিত। তারপরে হচ্ছে যদি আমি বলি যে আইডি নাম্বার ভেরিয়েবল, ফাদার্স ইনকাম ভেরিয়েবল, সবগুলা ভেরিয়েবল, তাহলে অল দ্য ইনফরমেশন আর দ্য ভেরিয়েবল। এবং তাহলে ভেরিয়েবলটা কি? আমরা তো ভেরিয়েবলের ডেফিনেশন জানি না? জি ম্যাম। জানি কি ডেফিনেশনটা জি জানি ম্যাম। কি? হুম, জি ভেরিয়েবল ম্যাম। তার মানে কি হইছে? ক্যারেক্টারিস্টিক্স হুইচ ভ্যারিজ ওভার দ্য ইউনিট ইজ কল্ড দ্য ভেরিয়েবল বলা হলো। এখন এই যে ভেরিয়েবল গুলো আমি ইউজ করলাম, তাহলে যে কোনো একটা কোশ্চেনিয়ার যখন আমি তৈরি করব সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো। সবগুলো ইনফরমেশনকে যখন আমি ফিল আপ করবো তখন এক ধরনের ইনফরমেশন পাবো, যখন তুমি ফিল আপ করবে তখন আরেক ধরনের, আরেকজন যখন ফিল আপ করবে তখন আরেক ধরনের ইনফরমেশন পাবে। অল আর দা, এখন যদি 110টা ফর্ম ফিল আপ করা হয় তাহলে 110 রকম ইনফরমেশন পাওয়া যাবে কিনা? জি ম্যাম, পাওয়া যাবে। এবং ইনফরমেশনের মধ্যে আবার যদি আমরা ক্যাটাগরি করি, যেমন নেমটা হচ্ছে কোন ধরনের ভেরিয়েবল? ক্যারেক্টার টাইপের বলা যাচ্ছে। হ্যাঁ। আর যদি আমি বলি ফাদার্স ইনকাম, ম্যাম এটা নিউমেরিক নিউমেরিক ভেরিয়েবল বলা যায়। তারপরে যদি আমি বলি আইডি নাম্বার, ম্যাম এটাও নিউমেরিক্যাল বলা যাচ্ছে। এটা কি নিউমেরিক্যাল? রিপ্রেজেন্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু বাট দিস ইজ দ্য ক্যারেক্টার। ভ্যালু
তোমার হচ্ছে একটা নাম্বার রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা কি নিউমেরিক্যাল তোমার ক্যারেক্টার টাইপের না ইনফরমেশনটা? আইডি নাম্বার তুমি যখন ইনপুট দাও প্রোগ্রামিং কোডে যখন ইনপুট দিবা তখন সেটা কি তোমার 1 2 3 যোগ বিয়োগ করা যায়? না না, ম্যাম, ID এটাকে তো যোগ বিয়োগ করা অবশ্যই না। তাহলে ক্যারেক্টার, তাহলে ম্যাম, ক্যারেক্টার। আমি সেন্সটা বুঝতে পেরেছি যে দিক থেকে আপনি বলছেন আর কি। আচ্ছা শোনো আমি বলি, আমরা কিভাবে আলাদা করব সেটা আমরা একটু জেনে নেই। যে দুই টাইপের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপের ভেরিয়েবল। বাট কিছু ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল রিপ্রেজেন্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু, মানে কিছু ভ্যালুটাই রিপ্রেজেন্ট করে। কিন্তু আমরা কিভাবে ক্যারেক্টার বলবো? যেসব ইনফরমেশনকে মানে এডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন করা যায় না সেগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। এটা হচ্ছে বেসিক সেন্স। এটা খাতা কলমে বই খাতায় কিন্তু লেখা নেই। যেমন মনে করো আমি যদি বলি ইয়ার, মানে 2020 2021 এগুলো কি যোগ বিয়োগ করা যায়? করা যায় না। সো দিস ইজ দা হচ্ছে তোমার হচ্ছে ক্যারেক্টার টাইপের ইনফরমেশন। আইডি নাম্বার, এটা যোগ বিয়োগ করা যায়? করা যায় না, এটাও হচ্ছে তোমার ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল। রুল নাম্বার, এটা যোগ বিয়োগ করা যায়? করা যায় না, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের। বাট রিপ্রেজেন্ট দ্য নিউমেরিক্যাল ভ্যালু, এটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়, বাট দিস ইজ দা অল দ্য ক্যারেক্টার। So depends on variable, we are divide the two parts, qualitative variable and quantitative variable. মানে যত ইনফরমেশন আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যখন আমরা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক করব তখন কিন্তু এই ইনফরমেশনটা আমাদের লাগবে। যখন ম্যাথগুলা করব কোনটা কোন ধরনের ভেরিয়েবল, তার জন্য আমার একটা কমেন্ট করতে হবে। সেই কমেন্টটা লিখতে গেলে কিন্তু এটা দরকার হয়। যখন তোমরা ভালো প্রোগ্রামার হবা তখন কিন্তু তোমার ইনপুট দেওয়ার সময় তোমার জানতে হবে যে আমি কোন ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করছি, কোন ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করছি। অলরেডি ফার্স্ট সেমিস্টারে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করেছো তারা জানো, যখন আমার কোড লিখতে হয় তখন জানতে হয় কোন ক্যারেক্টারটা লিখতে হয়, না জানতে হয় না? জি হুম? ম্যাম। জি ম্যাম, জানতে হবে। হুম, দেখো এটা হচ্ছে দুই ধরনের ভেরিয়েবল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে দ্যাট মিনস দ্য কোয়ালিটি। দেখো কোয়ালিটেটিভ ভেরিয়েবল এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কোয়ালিটি যখন একটা ক্যারেক্টার বোঝায় তখন তাকে বলা হয় কোয়ালিটেটিভ ভেরিয়েবল। যেমন ফর এক্সাম্পল কালার হতে পারে, অকুপেশন হতে পারে, তোমার এগুলো সবগুলো হচ্ছে তোমার এক্সপ্রেস এনি নিউমেরিক্যাল ফর্ম। কোয়ালিটেটিভ, দেখো কোয়ালিটেটিভ নিউমেরিক্যাল ফর্মেও হতে পারে অথবা যে কোনো একটা ক্যারেক্টার হতে পারে। কালার যখন বলবো তখন আমরা বলবো হচ্ছে রেড, হোয়াইট, ব্ল্যাক। আর যখন রুল নাম্বার বলবো তখন 1 2 3 4 and this is the also the character and qualitative variable. যখন কোয়ালিটি বোঝায় তখন হচ্ছে কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটিভ যখন পরিমাণটা বোঝায়, কোয়ান্টিটি, দেখো নামগুলো এইভাবে আসছে, কোয়ান্টিটি দ্যাট মিনস দ্য কোয়ান্টিটিভ ভেরিয়েবল। যখন পরিমাণটা বোঝায়, ইউনিটটা বোঝায়, তখন তাকে বলা হয় কোয়ান্টিটিভ ভেরিয়েবল। যেমন ফ্যামিলি ইনকাম আমরা হতে পারে, তোমার বয়স হতে পারে, তারপরে তোমার কি হতে পারে আরো, তারপরে তোমার নাম্বার অফ মোবাইল হতে পারে, নাম্বার অফ বুকস হতে পারে, নাম্বার অফ টেবিল হতে পারে। এগুলো সবগুলোই হচ্ছে কোয়ান্টিটিভ ভেরিয়েবল। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ ভেরিয়েবল। যেটা কাউন্টেবল, যেমন এখন দেখো এই দুটা ক্লিয়ার কিনা দেখো। জি ম্যাম, ক্লিয়ার। দেন কোয়ান্টিটিভ ভেরিয়েবল, আমরা যদি এখন কোয়ান্টিটিভ ভেরিয়েবলে যাই সেখানে আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট কোনটা? যে অ্যামাউন্ট গুলা, যে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন গুলা আমরা কাউন্ট করতে পারি 1 2 3 4 5 এগুলো যদি কাউন্ট করতে পারি তখন তাকে বলা হয় ডিসক্রিট। যেমন নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ বুক, এগুলো হচ্ছে এগুলা রেজাল্ট গুলো আসে 0 1 2 3 4। আর কন্টিনিউয়াস গিভেন এর রেঞ্জ, যেগুলো তোমার হচ্ছে একটা ফ্র্যাকশনও থাকতে পারে আবার হচ্ছে একটা আইসোলেটেড নাম্বার হতে পারে। যেমন ইনকাম, প্রাইস অফ দ্য সামথিংস, এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। গিভেন এর রেঞ্জ, যখন একটা রেঞ্জ দেওয়া থাকে তখন তাকে বলা হয় তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিট হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ বুক, নাম্বার অফ আইটেম, এগুলো। আর কন্টিনিউয়াস হচ্ছে তোমার যে কোনো জিনিসের প্রাইস হতে পারে, তারপরে তোমার মার্কস হতে পারে, তারপরে ইনকাম হতে পারে, এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এই দুইটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ডিসিশন নেব যে আমার কোনটার জন্য হবে। যদি বলা হয় নাম্বার অফ স্টুডেন্ট, এবং তাহলে আরেকটু সহজভাবে বলতে পারি
ডিসক্রিট নাম্বার কখনো তোমার ফ্র্যাকশন হবে না, একটা আইসোলেটেড নাম্বার হবে। আর কন্টিনিউয়াস নাম্বার হচ্ছে তোমার ফ্র্যাকশনও হতে পারে, আইসোলেটেড নাম্বারও হতে পারে। আচ্ছা, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ম্যাথমেটিক্সে দুইটা ফর্ম আছে, কোন দুইটা ফর্ম বলতে পারবা? নোটেশন, দুইটা নোটেশন আছে, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, বলতে পারবা কেউ? ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক ম্যাথ পড়ে আসছো, তারপর আবার এখনো ফার্স্ট সেমিস্টার একটা ম্যাথ পড়েছো, এখন আবার দুইটা ম্যাথ পড়ছো, বলতে পারবা? কন্টিনিউয়াস ম্যাথমেটিক্যাল দুইটা হ্যাঁ, ফর্মের, বলো। মানে ডিসক্রিট যেটা সেটা তো মানে পূর্ণ সংখ্যা সবগুলোই না, হচ্ছে আমি বলছি মানে একটা নোটেশন আছে, একটা নোটেশন আছে যে নোটেশন দিয়ে বোঝা যায়, বলতে পারবা? ম্যাম সরলরেখাতে সামেশন, সামেশন সাইন, সামেশন, সামেশন শুরু হয় কোথা থেকে? i ইকুয়াল টু 0 টু কত n, তারপরে নাম্বার কত 1, তারপরে নাম্বার কত 2, সামেশন যে সাইনটা, সামেশন সাইনটা কি দেখো তো? i ইকুয়াল টু 0 টু লেখা হয় অথবা 1 টু লেখা হয়, 1 লেখা হয়, 1 থেকে তোমার 7 পর্যন্ত আছে, তাহলে কত 1 এর পরে কত 2, তারপরে কত 3, তারপরে কত? এখানে কি কখনো ফ্র্যাকশন হয়? 7 পর্যন্ত যাবে। না না না, ফ্র্যাকশন জি ম্যাম। হয় কোন? আর ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন সাইনটা আমি 0 থেকে আমি 1 থেকে 3 পর্যন্ত লিখলাম, 1 এর পরে কত নাম্বার আমরা কি জানি? ম্যাম 1 থেকে 2 এর মধ্যে তো প্রচুর মানে সংখ্যা ফ্র্যাকশনাল ভ্যালু আছে। এইটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস না? খেয়াল করে দেখো তো। জি ম্যাম। সামেশন যে সাইনটা এটা হচ্ছে ডিসক্রিট, আর ইন্টিগ্রেশন যে সাইনটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এবং দুইটাই কিন্তু যোগ করা। আমরা কিন্তু পরপর দুইটা এক নাম্বারগুলো ওইভাবেই নেই, এবং এই দুইটা হচ্ছে এক্সাম্পল। দেখো ডিসক্রিট একটা, কন্টিনিউয়াস একটা, তার মানে শুধুমাত্র কিন্তু আমার ভেরিয়েবলের ক্ষেত্রে না, আমার ম্যাথমেটিক্যাল একটা ফর্মও আছে যে ফর্মের মাধ্যমে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস আলাদা করা হবে। আমরা যখন ম্যাথ করি তখন ইন্টিগ্রেশন করি, আমরা অনেকেই চিন্তা করি যে কেন ইন্টিগ্রেশন করব, আমরা অনেকেই ডিফারেন্সিয়েশন চিন্তা করি যে কেন করব, ওইখানেও কিন্তু তোমার একটা ম্যাথমেটিক্যাল ভিউ আছে, এবং এটা কিন্তু তোমার যদি তুমি অ্যাপ্লিকেশন সাইড চিন্তা করো, সেই অ্যাপ্লিকেশন কিন্তু এই জায়গায়। এবং আমরা কিন্তু এতদিন ম্যাথ করে আসছি, কিন্তু কখনো কিন্তু ওইভাবে চিন্তা করিনি। এখন যদি ইন্টিগ্রেশন করতে যাও তাহলে তুমি চিন্তা করবা যে এরপরে কি হচ্ছে, এরপরে কি হচ্ছে। সামেশন যখন করো তখন বারবার চিন্তা করো, ওটা হচ্ছে ডিসক্রিট একটা, কন্টিনিউয়াস একটা। আমরা যদি ওয়ার্ড প্রবলেম গুলা করি, আমাদের যে এই রিলেটেড যে ম্যাথ গুলা আছে, সেই ম্যাথ গুলার কনসেপ্ট যদি চিন্তা করো, তাহলেও কিন্তু ওইখানে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস দুইটাই চলে আসে। এবং এখানে হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশনটা কোথায় হচ্ছে? তাহলে ডিসক্রিট নাম্বার হচ্ছে যে নাম্বারগুলো হচ্ছে আইসোলেটেড নাম্বার, কখনো ফ্র্যাকশন হয় না, তখন তাকে বলা হয় ডিসক্রিট নাম্বার। আর কন্টিনিউয়াস নাম্বার হচ্ছে ওই সব নাম্বারগুলা যে নাম্বারগুলা তোমার হচ্ছে ফ্র্যাকশনও হতে পারে, তারপর আবার তোমার এই দুটার মধ্যে এখন যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে আমরা কি ডিফারেন্সটাকে আইডেন্টিফাই করতে পারবো না? কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটার মধ্যে আইডেন্টিফাই করতে পারবো না? তাহলে এখানে কোশ্চেন কি কি আসতে পারে? কোশ্চেন আসতে পারে, তোমার কিছু এক্সাম্পল দিতে পারে, সেই এক্সাম্পলের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হতে পারে যে কোনটা ডিসক্রিট, কোনটা কন্টিনিউয়াস, কোনটা কোয়ালিটেটিভ, কোনটা কোয়ান্টিটেটিভ, এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্স বিটুইন দ্য কোয়ালিটেটিভ ডাটা এন্ড কোয়ান্টিটেটিভ ডাটা এন্ড ডিসক্রিট ডাটা এন্ড কন্টিনিউয়াস ডাটা। দেখো এটা হচ্ছে আমাদের। একইভাবে আমাদের একটা কনস্ট্যান্ট ইউজ করা হয় মাঝে মাঝে, সেই কনস্ট্যান্টটা এটা হচ্ছে এটা। এখন এই ডাটাকে আবার স্কেল অফ মেজারমেন্ট সেটাও করা যায়। তার আগে আমি একটু পার্সেন্টেজটা নিয়ে নিই যদি আমাদের সময় থাকে। নেক্সট ক্লাসে তোমরা একটু, যে আমি এখন যে জিনিসগুলো পড়াচ্ছি শুধুমাত্র বেসিকের জন্য, আমাদের ম্যাথ শুরু হবে আরেকটা ক্লাস পরে, আমি ম্যাথগুলো শুরু করব, কিন্তু এখন যে জিনিসগুলো পড়েছি এই কনসেপ্টগুলো কিন্তু নেক্সট টাইমে ওখানে কাজে লাগবে। এখন আমাকে একটু সিরিয়ালি তোমরা রোল নাম্বারগুলো বলবা, সিরিয়ালি বলবা। ম্যাম রোল 2। বলো। ম্যাম 09 ম্যাম 4 4, বলো, তারপরে বলো। ম্যাম 5 5, 9, তারপরে Yes, বলো। ma'am. 9 এ পরে বলো, বলো 9 এর পরে কি আসো? 9 থেকে 20 পর্যন্ত